সবার নিশ্চয়ই দোলটা ভালোভাবেই কেটেছে, কারণ আমি যখন ভিডিও করছি তখন এই প্রায় 4টে বেজে গেল। তো না, আমার দোলে এবার কোনো রকমের কোনো প্ল্যানিং বা কিছু হয়নি। প্রত্যেকবার দোলে হয় আমাদের গ্রামের বাড়িতে চলে যাই কোলাঘাটে, বা যদি নাও যেতে পারি, যদি এক্সাম থাকে অতটা দূরে গিয়ে তো নাইট স্টে করতে হবে। না হলে আমার বারাসাতে বাড়ি, অনেক খোলামেলা উঠোন ছাদ। তো কলকাতায় তো ফ্ল্যাটে সেইভাবে রং খেলা বা নিচেও সেভাবে গিয়ে রং ঠং খেলা হয় না কখনো। তো কোলাঘাটে এবার যাইনি, কারণ তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখো তারা জানো যে কোলাঘাটে আমাদের বাড়িরই পাশে এমন মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে। তো সেখানে গিয়ে এবার রং খেলার জন্য হই হই করাটা একেবারেই আমাদের জন্য ঠিক হবে না, তাই জন্য মন মেজাজও খারাপ যায়নি। আর বাপের বাড়ি, সেখানেও মা চলে গেছে। তো ভীষণই সকাল থেকে মন খারাপ ছিল যে পায়ে আবিরটুকু অন্তত দিতাম, মা আশীর্বাদটুকু করতো, এবং বেশ খোলামেলা জায়গা বলে সবাই মিলে খাওয়া দাওয়া করে বেশ কাটাতাম। তো এবার আর কোনোটাই হলো না, মন থেকে কোনোটাই ইচ্ছে করছে না। তো যাই হোক, বাড়িতেও রান্নাবান্না কিছু হয়নি, ছেলে খড়দার বাড়ি চলে গেছে, বন্ধুবান্ধবরা যাবে, সব বিকেলবেলা খাওয়া দাওয়া করবে, ওখানে নাচতে করবে। তো আমি আর আমার বর আর মেয়ে, তো তাই বর বললো যে রান্নাবান্না করার দরকার নেই, ছেলেও যখন কিনে কিনে বাইরে থেকে খাবে, আমরা চলো হোটেল থেকে খাবারটা বলিয়ে নিই, খাওয়া হয়ে যাবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনই হয়তো একটু শোবো, রেস্ট নেবো। চট করে তো রেস্টটা নেওয়া হয় না, কিন্তু বাইরের এই সমস্ত ভাজাভুজি বিরিয়ানি ফিরিয়ানি খেলে ঘুমালে ফট করে অম্বল হয়ে যেতে পারে। ভাবলাম একটু ফোনটা নিয়ে বসি। ও মা, ফোনটা নিয়ে বসতে ইউটিউবটা দেখে একটা বড় ধাক্কা খেলাম। মা আর নেই। তো এইভাবে মানে সবার সাথে একটু আলাদা করে রেখেছিলাম, প্রবাসী ঘরকন্যাকে মহুয়াকে একটু আলাদা করে রেখেছিলাম। জানতাম ওনারও প্রচুর পয়সার দরকার আছে বলেই না উনি ভিডিওটা কম তো খাটনি না, এবং ভিডিও করছে, এবং এটা ওনার নেশা, একটা পেশা। নেশার সাথে সাথে পেশাটা, প্রথমে ওনার এটা নেশা ছিল, তারপর আস্তে আস্তে অবশ্য করে এটা পেশা হয়ে দাঁড়িয়েছে। খুব ভালো ভিডিওতে কন্ট্রোভার্সি পাওয়াই যায় না। এর আগে একবার একটু ন্যাকামো করে ফেলেছিল, উল্টোপাল্টা করছিল, সেখানে খুবই ট্রোলিং হয়েছে। আজকে ভিডিওটা দেখে ভীষণ মর্মাহত হলাম যে এও পয়সার পিছনে এতটাই ছোটা। মা মারা গেছে, জানো কি? মা মারা যাওয়ার, হ্যাঁ শাশুড়ি মা, কিন্তু শাশুড়ি মা নিজের মা নয়। শাশুড়ি মাকে যতই নিজের মতো ভালোবাসো, আর ওনাকে 2024-এ যখন ভাইয়ের বিয়েতে আসা হয়েছিল, ওনাকে দেখেছিলাম উনি বেশ অসুস্থ। তবুও আমার মা, যার মা যতদিন চায় বেঁচে থাকুক, তার কাছে থাকুক, পৃথিবীতে মার চেয়ে বড় কিচ্ছু হয় না। মা এবং বাবা চলে গেলে সে মানুষের যে কি হয়, আমি জুন মাসে মা চলে গেছে, আমি কিন্তু এখনও মানসিক স্থিতি লাভ করিনি। একটা দিনও এখনও যায় না যে সারাদিন পর একটা চোখের জল ফেলি না। বুকে পাথর বসিয়ে, বুকে কষ্ট হয়, প্রেশার ঠেসার বেড়ে গেছে, শরীর খারাপ। সেখানে যখন মা বেঁচে ছিল আমি কীরকমভাবে বলতে পারতাম মা আর নেই। আমারও শাশুড়ি মা চলে গেছিলেন, কিন্তু তাকে মা ডাকলেও তিনি শাশুড়ি মা। আজকে তোমাদের কি মনে হলো না, শুধুমাত্র ভিউজের জন্য? বিশ্বাস করো, আমি ভিডিওটা পুরোটা না দেখে, আমি টাইটেলটা দেখে আমি ছুটে গিয়ে, আমার পাশে ঘরে মেয়ে ছিল, মেয়েকে আমি বলেছি, মানে কি একটা খারাপ ঘটনা শুনলাম রে। বলছে কী? আমি যে দেখ এরকম উপবাসে ঘর করেন যে মহুয়া, মা তো একদম ইয়াং, উনি না আর নেই। আমি থাম্বনেল দেখে আমি তোকে বলতেলাম, এখন আমি ভিডিওটা দেখব। ও মা, ভিডিওটা দেখে দেখলাম একেবারেই কষ্টকর। মানিকবাবুর মা, মানিকবাবুকে শক্তি দিক, সহ্য করার মতো শক্তি দিক, কিন্তু ওনার বেশ বয়স হয়েছিল। এই যে বলছে, কোনো দিন ভাবিনি যে এরকম একটা শোক নিয়ে এখানে আসতে হবে। কি করে না ভাবো, তোমরা থাকো বাইরে, তোমাদের তো শোকগুলো এভাবেই যাবে, তাই নয় কি? আমার বাবাও, যেহেতু আমার বাবা বিদেশে থাকতেন, আমার বাবার প্রাণের দাদা, আমার বড় জ্যাঠা, হঠাৎ করে যখন চলে গেছিলেন, আমার ঠাকুমার মৃত্যুটা খুব কপাল ভালো, বাবার একদম রেডি ছিল যাওয়া, একদম মানে আগের দিন ঠাকুমার অবস্থা এতটাই খারাপ হয়েছিল, জ্যাঠা কাকারা রিকোয়েস্ট করলো যে যাস না ভাই, যাস না, মনে হয় মা আজকের রাতটার পরে আর যাবে না। তো বাবা তখন ফ্লাইটটা ক্যান্সেল করতে বাধ্য হলো, চিঠি দিয়ে দিল অফিসে যে আমার মার অবস্থা সত্যি খারাপ। বাই চান্স বাবা ওটা দেখতে পেয়েছে, কিন্তু বাবা যদি চলে যেত, বা ঠাকুমা যদি চলে যেত, বাবা কিন্তু আর ফেরার কোনো তখন আর রাস্তা ছিল না, হয়তো কোনো দিন মুখটাও দেখতে পেত না লাস্ট। তো সবাই বলছে যে তোর কপালে ছিল, তোর হাতের জলটা মায়ের প্রাপ্য ছিল। তো সেই জায়গা থেকে আমার জ্যাঠা যখন মারা গেছে, ঠাকুমা মারা যাওয়ার 1 বছরের মধ্যে হঠাৎ করেই আমার বাবাকে কেউ জানায়নি, সবাই মিলে প্ল্যানিং হয়েছে যে না দাদাকে ভীষণ ভালোবাসা, জানাবে না। তারপর বাবা যখন অনেকদিন পরে এসছে, আমার জেঠি খালি লুকাচ্ছে, আর বাবা বলছে সবাই আছে, বড় বৌদি কোথায়, বড় জেঠি আমার সাদা কাপড় পরে আসতে চাইছে না।
বাবার সামনে আসতে চাইছে না। তারপর বাবা যখন তাকে দেখেছে, বাবা মাকে সবার আগে ঝেড়েছে, সবাইকে তো ঝেড়েছে, মাকে, যে তোমরা আমাকে একটু জানালে না পর্যন্ত, আমাকে পালন কিছু করতে দিলে না, ওষুধ আমাকে জানালে না পর্যন্ত। মা বলছে আমি কী করবো, বড়রা বারণ করেছে আমাকে চিঠিতে কিছু জানাতে। বাবা ভীষণ, মানে সেই যে বাবার একটা, মানে ঠাকুমা মারা যাওয়াতে ওরকম কান্না দেখিনি, যে এই পরিমাণ মানে কান্না বাবা কেঁদেছে, আমি এখনও মানে ভাবি। তো যাই হোক, তো একে বললাম যে তো বিদেশে যারা থাকে এরকম অনেক অঘটন, এরকম অনেক খবর আমার বাবা বিদেশ থেকে পেয়েছে, বাবার পক্ষে আসা সম্ভব হয়নি। এই মহুয়া বলছে আমি এইভাবে যে একটা খবর পেয়ে এইভাবে আসতে হবে। দেখো আজকে তুমি টাইটেলে দিয়েছো মা, শাশুড়ি মার জায়গায় মা দিয়েছো, তুমিও জানো সবাই উপচে পড়বে। অত্যাধিক চালাক নিজেকে যদি ভাবা হয়, এটা খুবই ভুল। মহুয়াকে খারাপ কথা, ওদের ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি, সেই মানে ভাবাই যায় না। যখন সেই বং ইন সুইডেনের সঙ্গে যখন হয়েছিল একটা কন্ট্রোভার্সি, একটা বিতর্কিত বিষয়, তখন আমি মহুয়াকে সাপোর্ট করারই মতো ছিল, কারণ ওর দোষ সত্যি ছিল না। ভিডিও করেছিলাম, মানে ওয়াইটিতে না, ফেসবুকে ভিডিও করেছিলাম, আবার সেই ভিডিওটা সরিয়েও দিয়েছি। এত পরিমাণ ভিউজ যাচ্ছিলো, আমার খুব ভয় লেগে গেছিলো যে না, এটা বোধহয় করাটা ঠিক হবে না। অন্যের কন্টেন্ট নিয়ে এত পরিমাণ ফেসবুকে বলা, যেখানে ওর একটু অসন্তুষ্ট হচ্ছে, বারণ করেছিল যে কেউ কোথাও দেবেন না। আমি অল্প একটু ছেড়ে আমি পুরো ভিডিওটা দেখার পর মনে হয়েছিল যে না, ও তো বারণ করলো ভিডিওতে বারবার করে, তাহলে লাস্ট অবধি দেখে আমি সেই ভিডিওটা সরিয়ে দিয়েছিলাম। কিন্তু আজকে তো আমাকে বলতেই হবে। আজকে এই যে মা বলে টাইটেলটা দেওয়া হয়েছে, তোমার নিজের মা হলে তুমি পারতে ব্যাকগ্রাউন্ডে সেই পুরনো মিউজিক সেট করে এয়ারপোর্টে সিন সিনারি দেখাচ্ছ, তারপর মানে হাসছো মাঝে মধ্যে, ঠিক আছে, মানে এমন একটা অ্যাক্টিং করছো, মানে বলার না, এটা অ্যাক্টিং। কারণ মানিকবাবুর মা যে চলে যাবেন, এটা আনএক্সপেক্টেড কিছু নয়, কারণ ওনার যথেষ্ট বয়স, আমি দেখেছি যথেষ্ট বয়স হয়েছিল। হ্যাঁ, একটা ধাক্কা অসম্ভব লাগে কাছের লোক চলে যাওয়াতে, কিন্তু এটাও সত্যি, দূরে গেলে কিন্তু একটু হলেও টানটা চলে যায়। বাড়ির থেকে অনেকটা দূরে গেলে অনেক কিছু থেকে আমরা, আমি কি তুমি রোজ কাঁদো মায়ের জন্য, কি রোজ কাঁদো? যাদের বিয়ে হয়ে চলে যায় অনেক দূরে, তারা কি রোজ কাঁদে? কাঁদে না কিন্তু। কিন্তু তাও আবার শাশুড়ি মা বলতে খুব খারাপ লাগে, জানি অনেকে আমাকে অনেক আবিজাবি কমেন্ট হয়তো করবে, কিন্তু তারা নিজেরা একটু চিন্তা করো তো। মা আর শাশুড়ি মা, আমার দিদির শাশুড়ি মা আছে, আমি দিদিকে বললাম তবু তো তুই দিদি একটা মা বলে ডাকতে পারিস, আমার তো শাশুড়ি মাও নেই, মা বলে কাউকে ডাকতেও পারবো না। দিদি কিন্তু ভীষণ ভালোবাসে শাশুড়ি মাকে, ভীষণ ভীষণ, একটা রাত কোথাও কাটায় না, তা সত্ত্বেও বলছে রে, হ্যাঁ রে, মা মা তো মাই হয় রে, শাশুড়ি মা তো আছে, ডাকছি, সেবা করছি, কথা বলছি, কিন্তু মা তো মাই হয়। তো ইনি যে আজকে যে টাইটেলটা থাম্বনেলটা দিয়ে যেভাবে ভিডিও করেছি, যদি ওয়াইটি থাকে দেখবো, এক না একদিন তোমার সাথেও তো এরকম একটা ঘটনা ঘটতেই পারে। মানুষের সব বাড়ি মা বাবা হারানোর এই ব্যথাটা সবাইকে পেতে হবে, সেদিন কি এইভাবে ভিডিও দিতে পারবে? আজকে তোমার হাজব্যান্ডের মা, মানিকবাবুর মা চলে গেছে বলে তুমি ক্যামেরা সেট করে প্রতিটা জিনিস আমাদের দেখাচ্ছ। ইনফ্যাক্ট লাস্টে এটাও বলছো যে ওনার মানে লাস্ট যাত্রাটাও নাকি তুমি ওয়াইটিতে বেচাই বলবো। আমি জানি না মনিটাইজেশন অন কি অফ, আমি জানি না, কিন্তু মনে হয় না দিলেই ভালো হতো। এতটা কমিউনিটি পোস্টে দিতে, একটু বলে দিতে নিজের সামনে এসে। তুমি পুরো ব্লগিংটা তুমি দেখালে, তোমার ওখান থেকে আসা, বাড়ি দিল্লি থেকে তুমি স্টার্ট করলে জার্নিটা, তারপর তোমার বাড়ির লোক যখন আসলো, তোমার হাসিতে আর ধরে না, আর তাদের তুমি বলতেই লেগেছো ওরা এই করে, ওরা খুব ভালো, ওদের খুব ইয়ে। কিন্তু মানিকবাবু দেখো, উনি তো অ্যাক্টিং পারে না, ওনার তো মা চলে গেছে, ওনার ভিতরে যে কী হচ্ছে তবু মুখটা দেখলেই পারি। বিদেশে চাকরি করতে অনেকেই যায়, আমার বরের যে বেস্ট ফ্রেন্ড, ও যখন জার্মানিতে গেল, হাসতে হাসতে আমি শুধু একটাই কথা বলেছিলাম, সব ভালো তোমাদের, তোমাদের যখন মানে মা বাবা চলে যাবে, এই যে মা বাবা কষ্ট করে যে বড় করে, তোমরা মানে লাস্ট যাত্রাটা এদের জন্য কিছুই করতে পারবে না, তোমরা তোমাদেরটা গুছানোর জন্য কিন্তু দিব্যি তোমরা একটা বড় ডিসিশান নিয়ে ফেললে। তো যথারীতি যে হাজব্যান্ডের যে বন্ধু, মানে আমার যে বন্ধু দোলা, ওরা ওখানে সেটেল হওয়া দু তিন বছর পরেই দোলার বাবা একদম ইয়াং, একদম সুস্থ, হঠাৎ করে চলে গেল। তো যাই হোক, P7 রেখেছিল, দেখতে পেয়েছিল, কিন্তু মানে ওই যে কষ্টটাও পেয়েছিল যে লাস্টে বাবা কী করছিল, কী কথা বলছিল। যদিও বিবাহিত কোনো মেয়েরা যারা দূরে থাকে চট করে কি দেখতে পারে, তবুও যখন হসপিটালে যায় একটু পাশে দাঁড়ানো, একটু দেখা, তো সেটাও করতে পারেনি। এইসব কারণে ভাবি, তোমরাও যখন বিদেশে সেটেলড হয়েছো, অবশ্যই কর্মসূত্রে তোমরা যাবে, বেটার অপশন পেলে যাবে, কিন্তু তোমাদের তো এটা ধরে রাখতেই হবে। তোমরা এই দেশে ওরকম খারাপ খবর পেয়ে আসবে। অপর্ণা মিল বলে একটি মেয়ে আছে, জানি না তোমরা ওর ভিডিও দেখো কিনা ফেসবুকে, আমি ওর খুব ভিডিও দেখি, সোদপুরের মেয়েটি, ওরও রিসেন্টলি বাবা না মা, বাবাই বোধহয় চলে গেলেন। তো ওরও ভিডিওগুলো দেখলাম, ও কিন্তু কোনো ব্লগ করেনি, কিচ্ছু করেনি, ও জাস্ট একটা আপডেট দিল
যে দেশে যাচ্ছি, দেশে এরকম দুর্ঘটনা ঘটেছে। আর ছোটো ছোটো বাড়িতে এসে ছোটো যেহেতু ছোটো রিলস ইয়েগুলো করে, সেখানে দেখিয়েছে। এবং সেটা নিজের মা বলে হয়তো পেরেছে। আজকে মহুয়া নিজের মা হলে, বারবারই বলছি আমি, নিজের মা হলে এইভাবে মিউজিক সেট করে ভিডিও দেওয়া যায় বলো তো? প্রথম এক সময় কার্য, এক সময় এটা করছো, যেই বাড়ির লোকেদের দেখলে অত হাসি, এগুলো কি খুব দরকার ছিল গো ভিডিওতে? খুব দরকার ছিল, খুব টাকার দরকার তোমাদের। তোমরা যদি মাসের পর মাস, কেন সারা জীবনও ভিডিও না দাও, যা রোজগার করেছো তাহলে কিন্তু তোমাদের চলে যায়। আজকে আমিও বলবো, সব ব্লগারদের মধ্যে তোমরাও এটা কি এই ব্লগারের কাছে আশা করা যায়? আমি সবসময় অন্য ব্লগারদের খারাপটা তুলে ধরতেই কিন্তু আমি সবসময় একটা উদাহরণ দিই, প্রবাসী কর্কটা। বেশ কিছুদিন আগে একজন বড় রোস্টারের একটা চ্যানেল দেখলাম, ঠিক মনে নেই, যে কেন এই পপি কিচেন আর এই মহুয়া এদের কোনো কন্ট্রোভার্সি, কেউ এদের নিয়ে কন্ট্রোভার্সি বা রোস্টিং কেউ করে না কেন? কারণ এরা সেরকমভাবে ভিডিও দেয় না। কিন্তু আজকে কি করলে, কমেন্ট বক্সটা চেক করে এর পরের ভিডিওগুলোতে চাইবো যে উত্তরগুলো দাও। একদম এটা এক্সপেক্ট করিনি। যতটা ক্যামেরার সামনে মানে অ্যাক্টিং করছো, মনে হয় অতটা না করলেও হতো, বোধহয় দরকার ছিল না। নিজের মাকে থাম্বনেলে দিয়ে লিখেছো মা আর নেই। কোন মানুষ ভাববে বলো তো? তোমরা বলো তো, কোন মানুষটা ভাববে যে তোমার মায়ের কিছু হয়ে গেছে? এটা তুমি নিজের মার সাথে যখন হবে, এভাবে মিউজিক অ্যাড করে তুমি এভাবে ভিডিও দিতে পারবে? একটু উত্তরটা দিও তো। কমেন্ট বক্সে কিছু কমেন্ট না পড়লে আজকে আমার দর্শকরা অনেক কিছু মিস করে যাবে। আমি তোমাদের কিছু কমেন্ট পড়ে শোনাচ্ছি। 2500 কমেন্ট এসছে, আমার পক্ষে সম্ভব না। সেখানে আমার চোখে পড়া সমস্ত কমেন্টগুলো কিন্তু ওকে নেগেটিভ কমেন্ট করেছে। সবাই বলছে, ছি, তোমার কাছে এটা আশা করিনি। দেখো, সত্যি টাকার কাছে হার মেনে যায়। আজ আবার প্রমাণ হলো ইনিও টাকার জন্যই শাশুড়ির মৃত্যু নিয়ে গোটা একটা ভিডিও করে ফেললেন, মুখে হাসি নিয়ে। একজন বলছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়ার কি খুব দরকার ছিল? একজন এত কষ্ট তো তাহলে মাকে ছেড়ে আপনারা বাইরে গেলেন কি করে? এটা কাকে বোঝাবেন? এই জায়গায় আমিও বলি, জানি না, আমার ছেলে মেয়েকেও আমি বলি, মানে ওদেরকে বলি, এখন ওরা যদি বাইরে চলে যায় আমি তো আটকাতে পারবো না। আমার বাবাও যখন বাইরে গেছিলো, আমার বাবার উপর সবাই অসন্তুষ্ট ছিল। ইনফ্যাক্ট আমার ঠাকুমা জানতোই না যে বাবা বম্বের থেকে বিদেশেই চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি মা খুব রাগ হয়েছিল সবাই। তো আমারও এই জিনিসটা হয়তো ভাববে যে সংকীর্ণ মা বাবা অতি কষ্টে মানুষ করে। তো তো যখন ঠিক আছে, সেটা নিহায়া বললাম না, যার যার। এটাও ব্লগে দিতে হয়, কি অবস্থা। আমি আপনার ব্লগ দেখি, বাট আজকে ব্লগ দেখে আমার খুব খারাপ লাগলো। নিজের কিছু পার্সোনাল জিনিস একটু পার্সোনাল রাখুন, সব কিছু পাবলিক করে দেবেন না। এইটা ব্লগ বানানোর টপিক নয়। ওই মানসিক অবস্থাতেও আপনি ভিডিও করছেন। খুব হার্ট হলাম। ভিউজের জন্য মানুষ সব কিছু নিয়ে ব্যবসা করতে পারে। আরেকজন লিখে, দিদি আমি আপনার খুব ফ্যান, কিন্তু তাও বলবো আজকে ভিডিওটা করা কি খুব উচিত ছিল? একটা পোস্টের মধ্যে তো আমাদের জানাতে পারতেন। আমাদের খারাপ লাগছে, সবাই এভাবে ট্রোল করবে। এছাড়াও থাম্বনেলে নিজের মায়ের ছবি দেখে সবার বুকটা ধড়াস করে উঠবে, এক্স্যাক্টলি যেটা আমার হয়েছিল। আর ক্যাপশানেও আমি তোমার ব্যক্তিগত মতামত দিলাম। সবটা ভিন্ন হতেই পারে। তোমাদের পরিবার খুব সুন্দর, সুস্থ থাকো, ভালো থাকো, প্রার্থনা করি। দেখো, সবাই এই কথাই বলবে। 76টা লাইক পড়েছে। একজন লিখেছে, সিরিয়াসলি এমনও পারে মানুষ? আবার হাসছেন। ভীষণ দুঃখ পেলাম। আজকের ব্লগটা বানানোর জন্য নয়, কমিউনিটি পোস্ট করতে পারতেন। কোথাও না কোথাও মনে হলো শাশুড়িমা বলেই কি এটা সম্ভব? এক্স্যাক্টলি। হাতে ফোন নিয়ে কথা বলাকে দেখানো লাল সাদা শাড়ি ভালো লাগলো না দিদি, এতটা বেশি খারাপ লাগলো বোধহয় এই জন্যই তোমায় ভীষণ ভালোবাসি। আর কারোর শেষ যাত্রার ছবি বা ব্লগ ভিডিওতে দেখিও না, শোভনীয় নয়। আমার মনে হয় তাই বললাম। আর এখানে প্রচুর পরিমাণে লাইক পড়েছে, 46টা লাইক। একজন লিখেছে, কে কেমন মানুষ বোঝা যায়, কতটা নিচু হলে এইসবও ভিডিওতে দেখাচ্ছে। একজন লিখছে, তোমার ভিডিও সবসময় দেখি, কিন্তু আজকে অবাক হলাম। শাশুড়ি মা মারা গেছে আর কি করে মানুষ হাসে, কি করে মানুষ ব্লগ করে। সত্যি কথা, আমার মা মারা গেছিলো, আমি কিন্তু আমি ভাবছি, আমি নিজেকে এই জায়গায় দাঁড়িয়ে আমি নিজের মধ্যে ছিলাম না। ভিডিও বলছি তো, আমার ফোনই আমার কাছে থাকছে না। মানে আমি যে কোথায় আছি, আমার ব্যাগ, আমার ফোন, যতবার কাঁদছি কোথায় যে সব চলে যাচ্ছে। আমি মানে আমার যে চ্যানেল আছে, আমি যে আমার মধ্যে আছি,
মানে তখন ওই কদিন ছেলে মেয়ে বর কিছু না, শুধু মা শুধু মা, মানে মানে ভাবতেই পারছিলাম না তো, হুট করে চলে গেছে তো। তো মা মানে চলে যাবে, মা চলে গেছে, ফোন করতে পারবো না, কথা বলতে পারবো না, দেখবো না, এই সব ভেবে আমি নিজের মধ্যে আর ছিলাম। নারীরা মানে কতটা প্রফেশনাল, দেখো আমারও তো 3,000 সাবস্ক্রাইবার, আমার সাবস্ক্রাইবাররা 15 দিন ভিডিও না দিলে ওরাও তো ভাবে যে দিদির কী হলো। আমি কিন্তু তাও পারিনি, একটা ছোট্ট শুধু আপডেট দিয়েছিলাম যে আমার মা এখন পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি যাই হোক, মানে এখানে ক্যামেরা অন করে মানে ক্যামেরা অন করে সামনে আসা, এটা শাশুড়ি মা বলেই বোধহয় সম্ভব। আমাদের শাশুড়ি মা হলে আমরা পারতাম না, অতটা প্রফেশনাল আমরা নই তো। হাজার হাজার মানুষ ভেবেছে মহুয়াদির মায়ের কিছু হয়েছে, আমিও তাই ভেবেছি। মহুয়াদির মায়ের আয়ু বেড়ে গেল, শাশুড়ি মায়ের আত্মার শান্তি কামনা করি। একজন বলছে খবরটা শুনে খারাপ লাগলো, ওনার আত্মার শান্তি কামনা করি। ছোট বোন হয়ে একটা কথা বলছে, এই খবরটা সবাইকে জানানো ঠিক আছে, এরপরে এনার শেষ যাত্রাকে নিয়ে কোনো ভিডিও করো না, দেখতে ভালো লাগে না, খারাপভাবে নিও না, জানি এত ব্যস্ততার মধ্যে আমার কমেন্টটা তোমার চোখেই পড়বে না। উনি কারুর কমেন্টই দেখে না, কারুর কমেন্টে উনি কিছু রিপ্লাই দেনও না। বড় ব্লগার হয়ে গেলে যেটা হয়, তোমরা লিখতেই থাকবে, আমরা লিখতেই থাকবো, কিন্তু ওনারা কিন্তু এখানে কোনো রিপ্লাই দেবে না। তোমাকে খুব ভালো লাগে, সব ভিডিও দেখি, সেই জন্য এগুলো বলছি। প্রচুর মানুষ লিখেছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কি মানে কি জানি না, কি মোরওভার 5.9 সেকেন্ডে আপনি লাফের কি পড়তে কি কি যেন, ও কি এত সেকেন্ডে আপনি লাঞ্চের ট্রেন, বুঝতে পারছি না, সুন্দর কি সুন্দর না সেটারও ডেসক্রিপশান দিচ্ছেন। ওয়াও, আজকের এই লেন্থলি ভিডিওটা সত্যি খুব মিনিংলেস, নট এক্সপেক্টেড ফ্রম ইউ। আচ্ছা, এর মধ্যে ব্লগ করতে ইচ্ছে হয় শোকের ভিডিও। একজন লিখেছে আসলে আপনাকে সেন্সিবল দেখে অভ্যস্ত, তাই কোথাও কোথাও মনে হচ্ছে ভিডিওটা না করলেই হতো। হয়তো আপনার পার্সপেক্টিভ আলাদা, আপনার দিক থেকে হয়তো আপনি ঠিক, কিন্তু মৃত্যু আসলে দেখানোর বা দেখানোর মতো বস্তু না। আমি ভিউজের প্রসঙ্গে যাচ্ছি না, হয়তো আপনি শেয়ার করতে চেয়েছিলেন বলে ভিডিওটা করেছেন, তবে সেটা একটা সাধারণ পোস্টে করলেই ভালো হতো। এভাবে ব্লগ করে মিউজিক দিয়ে একটু দৃষ্টিকটুই লাগছে। তারপর আপনার থাম্বনেল দেখে অনেকেই কনফিউজ হয়েছে। এই শোকের মুহূর্তে জীবনে এত জটিলতা বাড়িয়ে কী লাভ? শোকের মুহূর্তে এত জটিলতা, আপনাকে বা আপনাদের দুঃখ দেওয়া আমার উদ্দেশ্য নয়, তবুও যদি দিয়ে থাকি ক্ষমা প্রার্থী। উনি যেখানে আছেন শান্তিতে থাকুন। এই মানে প্রচুর প্রচুর ভাই, প্রচুর এগুলো পড়ে আর ইয়ে করতে হবে না। খুব খারাপ লাগলো এত বড় ব্লগারের কাছ থেকে শিক্ষণীয় কি সমস্ত কিছু বিক্রি করা। আজকে আমার ভালোবাসার একজন ব্লগার আজকে আমার ভিতরটাও তছনছ করে দিল। বাধ্য হলাম তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে। ভিউয়ার্সরা ক্ষমা করে দিও, কিন্তু আমার জায়গা থেকে নিজেরা একটু, আমার জায়গাতে নিজেদেরকে একটু বসিয়ে দেখো যে এভাবে কি ভিডিও করা যায়। কোথায় দাঁড়াচ্ছে ইউটিউবের টাকা, ইউটিউবের এই মানে দেখনদারির অবস্থা। হ্যাঁ, নিশ্চয়ই উনি আপডেট দেবে 100 বার, উনি তো রোজ ভিডিও দেয় না। উনি ভিডিও না দিলে খুব একটা কেউ বলবে না যে কেন ভিডিও আজকে দিলে না, কেন ভিডিও আজকে দিলে না। তো সেই জায়গা থেকে 2-3 দিন পর পর উনি ভিডিও দিলেও 100 বার আমাদেরও জানানো উচিত ওনার লাইফে এরকম একটা ঘটনা ঘটে গেছে। কিন্তু একটা ছোট আপডেট দিলেই হতো। বড় ভিডিও বানিয়ে কে আসলো না আসলো, ওনাকে সাজাবে, ওনাকে শাড়ি পরাবে, সাজাবে, নৈহাটি থেকে ওনাকে নিয়ে যাবে, ভালো লাগে না। দোলের দিন এই মুহূর্তে দাঁড়িয়ে, দোলের খুব খারাপ এক্সপিরিয়েন্স আমার কাছেও আছে। পাড়ায় একবার একটি বাচ্চা ছেলে জয়, সে পুকুরে ডুবে মারা গেছিলো। দাদার এক বন্ধু বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছিলো। দোলের খুব খারাপ এক্সপিরিয়েন্স আমার কাছে আছে, ভালো যেরকম আছে খারাপও। হ্যাঁ, তো সুতরাং দোলের এই দিনে এই ধরনের ভিডিও পেলাম আমরা, ভাবা উচিত ছিল যে আজকে দোল, আজকে আমি ইন্ডিয়াতে যাচ্ছি, আজকে সবাই একটা আনন্দ মুহূর্ত কাটাচ্ছে, সেখানে বোধহয় আজকের দিনে এটা না দিলেই হয়তো ভালো হতো। 2 দিন ওয়েট করে শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পরে দিলে মনে হয় তাও একটা মানা যেত। এটা
এটা একদম এক্সপেক্ট করা যায় না তোমার কাছে, তোমার মতো বড় ব্লগারের কাছে। কি বলবো আর, তোমরা বড় ব্লগার, তোমরা অনেক কিছু মানে দিতে চাও। তোমাদের যত বেশি টাকা তত বেশি ভিউজ, তত তোমাদের আরও চাই আরও চাই। অতি ক্ষুদ্র একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আজকে ধৃষ্টতা দেখালাম তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করার। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।